এসআইআর নিয়ে মুসলিম বিদ্বেষ বন্ধ চাই, মানে মুসলিম বিদ্বেষ বন্ধ হোক, আর চাই নির্ভেজাল ভোটার তালিকা। এই শিরোনামে এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। গণমাধ্যম এবং সমাজ মাধ্যমের লেখা থেকে সংগ্রহের ভিত্তিতে তৈরি করা আজকের প্রতিবেদন, বিশেষ প্রতিবেদন, গুরুত্বপূর্ণ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, প্রতিদিনের মতো। এসআইআর নিয়ে মুসলিম বিদ্বেষ বন্ধ চাই, চাই নির্ভেজাল ভোটার তালিকা। এসআইআর নিয়ে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা ভিডিও করেছি, আপনারা দেখেছেন। একবার লাইভেও এসেছি, গতকালই লাইভে এসেছি, আর দর্শক বন্ধুদের কাছ থেকে দারুণভাবে সাড়াও পাচ্ছি। এসআইআর নিয়ে আমাদের ভিডিও থেকে কেউ সামান্যতম একটুখানিও উপকৃত হলে সেটাই আমরা কিন্তু পরম প্রাপ্তি বলে মনে করব। যাই হোক, আজকের প্রতিবেদনের বিষয়ে যাই। এসআইআর নিয়ে মুসলিম বিদ্বেষ বন্ধ চাই, চাই নির্ভেজাল ভোটার তালিকা। ইতিমধ্যে আপনারা সকলেই প্রায় জেনেছেন যে এসআইআর মানে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বিশেষ নিবিড় সংশোধন। অথচ এটা সকলের জানা যে প্রতি বছরই আমাদের দেশে ভোটার তালিকার সংশোধন হয়, রিভিশন হয়। ভোটার তালিকার রিভিশন প্রতি বছরই হয়। তালিকায় কিছু নাম ঢোকে, কিছু নাম বেরিয়ে যায়, বাদ যায়। কিন্তু এসআইআর মানে হচ্ছে একদম বিশদভাবে তালিকাকে সংশোধন করা, খুঁটিয়ে দেখা, ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করা। বলা হচ্ছে এই রকম রিভিশন আগেও হয়েছে 2002 সালে। তখন কিন্তু এসআইআর নিয়ে কোনো রকম হইচই হয়নি। এবার কিন্তু ব্যাপক হইচই হচ্ছে। হইচই শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে এরকমটা নয়, সারা ভারতবর্ষেই হচ্ছে। এবার হইচই হওয়ার কারণ কি না, সাধারণত যেভাবে ভোটার তালিকা সংশোধন এতদিন হয়ে এসেছে, এবার নির্বাচন কমিশন সেভাবে করার কথা বলছে না। নয়া পদ্ধতিতে বিহারে এসআইআর হয়ে গিয়েছে, নয়া পদ্ধতিতে এবার পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর। আগের পদ্ধতিতে এসআইআর শুরু হতো চালু ভোটার তালিকা নিয়ে। সেখানে যাদের নাম আছে দেখা হতো তারা বেঁচে আছেন কিনা এবং সত্যি সত্যিই উল্লেখিত ঠিকানায় আছে কিনা। যদি ভোটার তালিকায় উল্লেখিত ঠিকানায় তিনি বাস করে থাকেন এবং তিনি বেঁচে থাকেন, তার নাম নতুন ভোটার তালিকাতেও থাকতো। এটাই হয়ে এসছে। এই পদ্ধতিটা যথেষ্ট যুক্তিযুক্তও ছিল, কারণ যার নাম একবার ভোটার তালিকায় আছে সে তো কোনো না কোনো প্রমাণপত্র দিয়েই ভোটার তালিকায় নাম তুলেছে। ভোটার তালিকায় নাম আছে অথচ সেই ব্যক্তি সেখানে থাকে না, বা কারো 2-3 জায়গায় নাম আছে, সেক্ষেত্রে সে বাদ যেত নতুন তালিকা থেকে। এইভাবে পশ্চিমবঙ্গে 2002 সালে 28 লক্ষ নাম কিন্তু বাদ গিয়েছিল। আর তখন কিন্তু এত 28 লক্ষ লোক বাদ যাওয়ার পরেও তখন কিন্তু কোনো রকমের হইচই হয়নি। গত 11ই সেপ্টেম্বরের পশ্চিমবঙ্গের অতিরিক্ত চিফ ইলেকটোরাল অফিসারের একটা চিঠি থেকে জানা যাচ্ছে যে দুটো তালিকা নিয়ে 2002 সালের 1 জানুয়ারি ভোটার তালিকা এবং 2025 সালের 1 জানুয়ারির ভোটার তালিকা নিয়ে এসআইআর শুরু হবে। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদেরকে দেখাতে হবে যে তার বাবা বা মার নাম 2002 সালের ভোটার তালিকায় আছে কিনা, তবে তাদের নাম এখনকার পরবর্তী ভোটার তালিকায় থাকবে। আবার এখন কোনো ব্যক্তি যেখানে থাকে তার বাবা মা হয়তো 2002 সালে সেখানে থাকতো না। অতএব নিজেদের উদ্যোগে বাবা মার 2002 সালের বাসস্থানের ঠিকানায় গিয়ে 2002 সালের ভোটার তালিকা দেখতে হবে। ভোটার হওয়ার ন্যূনতম বয়স কত? 18 বছর। তার মানে 1984 সালে যিনি জন্মেছেন, যার বয়স এখন 41 বছর, তার 2002 সালের 1 জানুয়ারি ভোটার তালিকায় নাম থাকা সম্ভব নয়। হয়তো সে 2003 সাল থেকে 2024 সাল অবধি লোকসভা, বিধানসভার 9টা নির্বাচনে, পৌরসভা বা পঞ্চায়েতের 4টে নির্বাচনে ভোট দিয়েছে, বা কেউ কেউ হয়তো প্রার্থীও হয়েছে। তবুও কিন্তু এসআইআরের নতুন নিয়মে তার নাম ভোটার তালিকায় থাকবে না যদি তার বাবা বা যদি তার মায়ের 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকে। তো এই রকম কতজন আছে? নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী
ভোটার তালিকায় মোট 18 থেকে 39 বছরের ভোটারের শতাংশ হচ্ছে 45.5%, মানে 45.5%। 41 বছর পর্যন্ত ভোটারদের শতাংশ আরও একটু বেশি হবে। আবার প্রত্যেকে তো আর 18 বছর বয়স হয়ে যাওয়া মাত্রই ভোটার তালিকায় নাম তোলে না, কারো কারো 2-1 বছর দেরিও হয়ে যায়। সেই রকম কোনো ব্যক্তি যে ধরুন 2001 সালে 18 বছর হওয়া সত্ত্বেও নাম তোলেনি, তার নামও 2002 সালের 1 জানুয়ারির ভোটার তালিকায় তার মানে নেই, তার মানে সেও সংকটে। সব মিলিয়ে বর্তমান ভোটার তালিকায় প্রায় 50% ক্ষেত্রেই সকলকে একই পরীক্ষায় বসতে হবে। এই রকম মানুষের সংখ্যা হচ্ছে প্রায় 3,82,00,000। প্রশ্ন উঠেছে, আগের এসআইআর পদ্ধতির সঙ্গে এবারের এসআইআর পদ্ধতির পরিবর্তন করা হচ্ছে কেন? মনোযোগ দিয়ে বক্তব্যগুলো শোনার চেষ্টা করুন, স্ক্রোল করে বেরিয়ে যাবেন না। 2003 সালে বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকার, যে সরকারের একজন মন্ত্রী ছিলেন আবার বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তো সেই অটল বিহারী বাজপেয়ীর এনডিএ সরকার নাগরিকত্ব সংশোধনী আইন এনে বলেছিল যে 1987 সালের পর যারা এদেশে জন্মেছে তারা সরাসরি দেশের নাগরিক নয়। 1987 সালের পর যারা এদেশে জন্মেছেন তাদের প্রমাণ করতে হবে যে তাদের মা বা বাবা কেউ একজন এদেশের নাগরিক ছিলেন। এখন নির্বাচন কমিশন বলছে যে 1984 সাল বা তারপরে যারা জন্মেছেন তারা ভোটার কিনা সেটা সন্দেহজনক। তাদেরকে প্রমাণ করতে হবে যে তাদের বাবা বা মা 2002 সালে পশ্চিমবঙ্গের কোথাও না কোথাও ভোটার ছিল। এটা কার্যত 2003 সালের আইন অনুযায়ী নাগরিকত্ব প্রমাণের চেষ্টা, মানে দিব্যি এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ হচ্ছে ঘুরিয়ে। বিজেপি সরকার আসামে এনআরসি করে সেখানে নাগরিকত্ব খোঁজার চেষ্টা করেছিল। সেখানেও কিন্তু আনুষ্ঠানিকভাবে এনআরসি শুরু হওয়ার আগে কাজ শুরু হয়েছিল, আগে ভোটার তালিকা নিয়ে আমাদের এখানে যেমনটা শুরু হয়েছে। বিজেপির ইচ্ছা ছিল সারা দেশে এনআরসি করার, সেটা তারা করতে পারেনি। এখন নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে তাদের দিয়ে সেই কাজে নেমে পড়েছে। পশ্চিমবঙ্গে যখন 2002 সালে এসআইআর হয়েছিল তখন ভোটার ছিল 4,96,00,000। ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, 2011 সালে সেই ভোটার বেড়ে দাঁড়িয়েছিল 5,62,00,000। আর গত 14 বছরে, তারপর থেকে গত 14 বছরে সেই ভোটার বেড়ে 2025 সালে হয়েছে 7,63,00,000। বলা হচ্ছে এই 14 বছরে অনেকটা বেশি বেড়ে গিয়েছে ভোটার। যদি ধরে নিই যে জনসংখ্যা বৃদ্ধির মতোই ভোটার সংখ্যাও চক্রবৃদ্ধি হারেই বাড়বে, তাতে অঙ্ক কষে দেখানো যায় যে 2002 সালকে ভিত্তি করে 2025 সালে পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা হওয়া উচিত ছিল 6,82,00,000। কিন্তু 2025 সালের ভোটার তালিকায় দেখা যাচ্ছে যে 81 লক্ষ বেশি ভোটার দেখা যাচ্ছে। তো এরা কারা? এই বাড়তি ভোটারের সংখ্যা এরা কারা? আসলে এই এত ভোট বাড়ার কারণ হচ্ছে অনেক মৃতদের নাম এখনো পর্যন্ত তালিকায় রয়ে গিয়েছে। একদম বাস্তব কথা। কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলেও 2 জায়গায় ভোটার তালিকাতেই তাদের নাম রয়েছে অনেকের। যে সমস্ত নাম একাধিক জায়গায় আছে তাদের নাম যে এসআইআর প্রক্রিয়ায় বাদ যাবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। বিহারে এসআইআর তো সম্পন্ন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত প্রশান্ত কিশোরের নাম বিহারের ভোটার তালিকায় আছে এবং পশ্চিমবঙ্গের ভোটার তালিকাতেও আছে। তার মানে যে সমস্ত নাম একাধিক জায়গায় আছে তাদের নাম যে এসআইআর প্রক্রিয়ায় বাদ যাবে তার কোনো গ্যারান্টি সত্যিই নেই। কারণ কাগজপত্র দেখিয়েই তো নাম তোলা হয়েছে। তাদের বা তাদের বাবা মার 2002 সালের তালিকায় থাকলেও একই ব্যক্তির একাধিক জায়গায় নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কি হবে, সেই নিয়ে কিন্তু এসআইআরের বক্তব্যে কিছু বলা নেই। সেটা আমরা বুঝতেও পারছি না এখনো পর্যন্ত। এই পরিস্থিতিতে ভোটারদের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে মুসলিমদের বিরুদ্ধে বিজেপির ঘৃণা প্রচারের কিন্তু ঘাটতি নেই। ভয়ঙ্কর ঘৃণা প্রচার করছে বিজেপি। পরিবেশ বিষাক্ত করে দিয়ে বিজেপি বলছে এই বাড়তি ভোটাররা তারা হচ্ছে বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী। পূর্ব পরিকল্পনা মতো মুসলমানদের বিরুদ্ধে এই রকম বিদ্বেষ প্রচার করে বিজেপি বেশ কিছু মুসলমানের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চায়। এতে মুসলমানদের প্রতি বিদ্বেষ ছড়ানো হলো আর ভোটার তালিকা থেকে জোর করে
মুসলিমদের কিছু মুসলিমদের নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সরকারি আধিকারিক সরকারি কর্মচারীদের উৎসাহিত করা গেল, মানে এক ঢিলে দুই পাখি মারা। এইভাবেই সর্বত্র মুসলমানদের বিরুদ্ধে একটা ঘৃণার পরিবেশ তৈরি করতে চেয়ে গত 10ই অক্টোবর দিল্লিতে দেশের সর্বাধিক প্রচারিত সংবাদপত্র দৈনিক জাগরণ পত্রিকা দ্বারা আয়োজিত একটা আলোচনা সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিব্যি বলে দিয়েছিলেন যে দেশে মুসলিম জনসংখ্যা বাড়ছে এবং সেটা বাড়ার কারণ হচ্ছে অনুপ্রবেশ। চিন্তা করুন, নরেন্দ্র মোদী সহ তাবড় তাবড় বিজেপি নেতারা এতদিন ধরে যে কথাটা মুসলিম পুরুষের 4টে বিয়ে এবং গাদা গাদা বাচ্চার কারণেই মুসলিম জনসংখ্যা বাড়ছে বলে যেসব কথা বলে এসেছেন, কিন্তু অমিত শাহ সেদিন বলেছেন যে বেশি বাচ্চা হওয়ার জন্য মুসলিমদের জনসংখ্যা বাড়ছে না, আসলে বাড়ছে অনুপ্রবেশের জন্য। তার বক্তব্য, মুসলিমদের সংখ্যা পশ্চিমবঙ্গে অনেকগুলো জেলায় এখন 40% অতিক্রম করেছে, বর্ডারের জেলাগুলোতে 70% হয়ে গিয়েছে বলেছিলেন অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অথচ অমিত শাহের এই তথ্য ডাহা মিথ্যা সেটা প্রমাণিত। জনগণনার রিপোর্ট এখনো বেরোয়নি বলেই অমিত শাহ যা খুশি তাই বলে যাচ্ছেন। বাংলাদেশের সাথে বর্ডারে পশ্চিমবঙ্গে মোট 9টা জেলা আছে, আপনারা জানেন। তার মধ্যে 2011 সালের জনগণনা অনুযায়ী তখনই মুর্শিদাবাদে 67% মুসলিম ছিল, তারপরে মালদা 51%, উত্তর দিনাজপুর 50%, আর 6টা জেলাতে 30%-এর কম। মুর্শিদাবাদ ছাড়া আর কোনো জেলার ক্ষেত্রেই বর্তমানে মুসলিম 70% হওয়া একেবারে অসম্ভব। সীমান্তবর্তী জেলা ছাড়া অন্য জেলাগুলোর মধ্যে একমাত্র বীরভূম জেলাতে মুসলিমদের শতাংশ 40%-এ পৌঁছতে পারে, আর কোনো জেলার ক্ষেত্রে সেটা হতে পারে না। বীরভূমে 2011 সালে 37% ছিল, অন্য জেলাগুলোতে 30%-এরও নিচে। তাহলে অমিত শাহের অভিযোগ মতো মুসলিম অনুপ্রবেশের তত্ত্ব কতটা ঠিক, কতটা সত্য? পরিসংখ্যান দেখলে আপনিও বলবেন যে অমিত শাহের অভিযোগ ডাহা মিথ্যা। এক হচ্ছে 2001 থেকে 2011 সারা দেশে মুসলিমদের শতাংশ বেড়েছে 24.6%। অমিত শাহ সেটা উল্লেখ করেছেন, দিব্যি তিনি উল্লেখ করেছেন এই কথাটাও, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা তো বেড়েছে মাত্র 21.8%। অনুপ্রবেশ ঘটলে তো পশ্চিমবঙ্গে এই শতাংশ বাড়ার কথা, তা তো হয়নি। 2 হচ্ছে অমিত শাহের বক্তব্য অনুযায়ী অনুপ্রবেশে সীমান্তবর্তী জেলাগুলোতে বেশি ভোটার বাড়ার কথা, কিন্তু শুধু সেখানে তা বাড়েনি। তো দেখা যাচ্ছে পরিসংখ্যান বলছে এরকম সীমান্তবর্তী জেলাগুলোতে তো শুধু ভোটার বাড়েনি, মুসলিম বাড়েনি। 3 নম্বর কথা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তার অভাবে হিন্দুরা এদেশে আসতে পারেন, বাস্তবে এসেছেনও, কিন্তু ব্যাপকভাবে মুসলমানের বাংলাদেশ থেকে এদেশে আসার কি করে কারণ থাকতে পারে? সেখানে যদি অত্যাচার হয় হিন্দুদের উপর, সেক্ষেত্রে তো হিন্দুরাই আসবে, সুতরাং সেই সম্ভাবনা থাকেই না। কারণ ভারতের অর্থনীতির এমন কোনো উজ্জ্বল অবস্থাও নয় যে দলে দলে জীবিকার প্রয়োজনে মানুষ বাংলাদেশ থেকে ভারতে বা পশ্চিমবঙ্গে চলে আসবে। তার মানে বোঝাই যাচ্ছে যে এসআইআরে কাদের নাম বাদ পড়ার সম্ভাবনা, কাদের বেশি নাম বাদ পড়ার সম্ভাবনা। মুসলমানের নাম বাদ দেওয়া হবে বলে বিজেপি প্রচার করছে, এটা আসলে বুমেরাং হবেই। উদাহরণ অসমে এনআরসি করে 19 লক্ষ ধরা পড়লো, যারা কাগজ দেখাতে পারলো না তার মধ্যে মুসলমান 5 লক্ষ, 26%। অসমের জনগণের মধ্যে মুসলমানের শতাংশ এর তুলনায় অনেক বেশি, সেখানে 34% মুসলিম। আসলে গরিব মানুষ, মানে হিন্দু মুসলমান উভয়ই, এই গরিব মানুষ, তফসিলি জাতি, আদিবাসী, যারা ঠিকমতো কাগজ গুছিয়ে রাখতে পারে না, তারাই পারবে না পুরনো কাগজ দেখাতে, তাদের নামই বাদ যাবে, সে এসআইআর হোক আর এনআরসি হোক। বিহারে এসআইআরে ঠিকমতো কাগজ দেখাতে পারেনি বলে 65 লক্ষ লোকের নাম বাদ গিয়েছে। এদের মধ্যে কতজন অনুপ্রবেশকারী নির্বাচন কমিশন বা সরকার কিন্তু বলেনি। বিজেপির আসল উদ্দেশ্য হচ্ছে, এটা বিজেপি জানে যে দলে দলে মুসলমানরা বাংলাদেশ থেকে এদেশে ঢুকে পড়েছে বলে যে অভিযোগ করা হয় বা অভিযোগ করা হচ্ছে, সেটা আসলে আদৌ সত্য নয়। কিন্তু বাংলাদেশ থেকে অনেক হিন্দু যে ঢুকেছে পশ্চিমবঙ্গে, ভারতে, এটা কিন্তু ডাহা সত্যি। কিন্তু বিজেপি মুখে শুধু মুসলমানদের বিরুদ্ধে বলবে, মুখে শুধু এই মিথ্যা অভিযোগটা করে যাবে পরিবেশ দূষিত করার জন্য। অসমের এনআরসির মতো পশ্চিমবঙ্গের এসআইআরে যদি আসলে হিন্দুদের নাম বেশি বাদ পড়ে যায়, তাতেও বিজেপির কিছু যায় আসে না,
কারণ পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল তো বিজেপির উদ্দেশ্য নয়, বিজেপির কেন্দ্রে ক্ষমতায় থাকলেই হবে। এখানে বিজেপির আসল উদ্দেশ্য হচ্ছে এক তীব্র ঘৃণার পরিবেশ তৈরি করা। হিন্দু মুসলিম যত বিভাজন হবে পশ্চিমবঙ্গে তত লাভ হবে বিজেপির, আর সত্যি কথা বলতে কি তাতে তৃণমূলেরও লাভ হবে। হিন্দু এবং মুসলমানের মধ্যে পারস্পরিক ঘৃণার পরিবেশ বজায় থাকলে বিজেপি এবং তৃণমূল দুটো দলেরই লাভ। ভালো করে চিন্তা করে দেখুন, দুটো দলই তাই চায়। এত দুর্নীতি, এত এত বেকারি, এত এত দুর্নীতি, এই সব কিছু ভুলে গিয়ে মানুষ হিন্দু মুসলমানে মেতে থাকুক, তাতেই এই দুই দলের সুবিধা। তাই আমাদের প্রথম কথা হলো এসআইআর নিয়ে মুসলিম বিদ্বেষ বন্ধ চাই। এসআইআর নিয়ে মুসলিমদের বিরুদ্ধে অভিযোগ, ওরা অনুপ্রবেশকারী, ওরা অমুক, ওরা তমুক, এই কথা বন্ধ করতে হবে। আর চাই নির্ভেজাল ভোটার তালিকা। আমরা জানি শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের দাবি হচ্ছে এসআইআর নিয়ে যেন কোনো প্রকার সংকীর্ণ রাজনীতি না হয়, জিনিসটা যেন কোনো বিশেষ রাজনৈতিক দলকে ভোটে বাড়তি সুবিধে পাই দেওয়ার জন্য খুঁড়োর কলে পর্যবসিত না হয়। সমস্ত মৃত ব্যক্তির নাম অবশ্যই ছাঁটতে হবে। সংশোধন করা চাই ডুপ্লিকেট নামধামও, 2 জায়গায় 3 জায়গায় যাদের নাম আছে। বাংলাদেশি, পাকিস্তানি, রোহিঙ্গা এই রকম কুরুচিকর অভিযোগে যেন কোনো ভারতীয় মুসলিম নাগরিক হয়রানির শিকার না হন। হলে তৃণমূল সরকার যেন প্রশাসনিকভাবে সেটা কঠোর হাতে দমন করে। রাজনৈতিক ফায়দা তোলার জন্য শুধু বড় বড় বক্তব্য দিয়ে মুসলিমদের যেন তাতানো না হয়, আমাদের পরিষ্কার দাবি। এই নিউজ নির্ভীক চ্যানেল থেকে পরিষ্কার দাবি করছি, জাকির হোসেন শেখ। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? সবাই বেশি শিক্ষিত নন বা সবাই শিক্ষিত নন। বহু মানুষ গৃহহীন, স্থায়ী চাকরি কিংবা পেশাতেও যুক্ত নন সকলে। তাই লক্ষ লক্ষ শ্রমিককে রাজ্যের বাইরে এবং দেশের বাইরেও কাজে যেতে হয় কি না? এছাড়াও অসংখ্য মানুষ বারবার ঠাঁই নাড়া হয়ে পড়েন বন্যা, নদী ভাঙন, পাহাড়ে ধস, এইসব কারণে। অসংখ্য মানুষ বেদে বা বাঞ্জারা হিসাবেও তো বেঁচে আছেন যুগ যুগ ধরে। নেই আপনার এলাকায় মাঝে মাঝে বেদেরা আসে না? ওরা কি বাংলাদেশি? বলা বাহুল্য তাদের কারোরই কিন্তু স্থায়ী ঠিকানা নেই। ফলে এই ধরনের মানুষের পক্ষে বহু গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করে রাখা সম্ভব হয় না। তার মধ্যে এসআইআরে গ্রাহ্য নথিও নিশ্চয়ই আছে, নিশ্চয়ই থাকতে পারে। তো এই মানুষগুলো তো ভারতীয়ই। স্রেফ এসআইআরের শর্ত পূরণ করতে না পারার জন্য তাদের কি বিদেশি বলে দেখে দেওয়া হবে? নিশ্চয়ই ভারত রাষ্ট্রের সুরক্ষা এবং সার্বভৌমত্ব অবশ্যই অগ্রাধিকার। এই জিনিস বজায় রেখেও বিশেষ দক্ষতার পরিচয় দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। এই ধরনের অসংখ্য দুর্বল মানুষকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিকল্প উপায় অবশ্যই নিতে হবে নির্বাচন কমিশনকে। কোনো রাজনৈতিক চাল বা কঠোর প্রশাসনিক পদক্ষেপের কাছে মহান ভারতের বিবেক এবং মানবিক দৃষ্টির যেন সামান্যতম পরাজয়ও না ঘটে। দিনের শেষে এটাই প্রমাণ করা জরুরি যে ভারত কোনো স্বৈরতান্ত্রিক দেশ নয়। বরাবরের মতোই কল্যাণকামী রাষ্ট্রের নীতি আদর্শ পাথেয় করে ভারত পরিচালিত হয়। প্রতিটা প্রকৃত ভারতীয়ের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাসযোগ্য দেশ হয়ে উঠতে পারে যেন আমাদের এই বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ। একদম শেষে বলি, আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন। আর মন্দ লেগে থাকলেও অবশ্যই সঠিক তথ্য দিয়ে গঠনমূলক মন্তব্য করে আমাদের সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন। আমরা কথা দিচ্ছি, আমরা মাথা পেতে সেই সব মতামত, সেই সব অভিমত, মন্তব্য ইত্যাদি উপদেশ আমরা সেসব গ্রহণ করব। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।